আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লিটারেচার এক্সপ্রেস। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আলোচনা করতে চলেছি রবার্ট হেরিকের মোস্ট সেলিব্রেটেড একটা পোয়েম, যার নাম হচ্ছে টু ড্যাফোডিলস। এটি মূলত রবার্ট হেরিকের অনেক প্রিয় একটা কবিতা। তো এই কবিতা সম্পর্কে আলোচনার পূর্বে আমরা এই কবি সম্পর্কে বা দেখা যাচ্ছে কবিতা লেখার যে প্রেক্ষাপট বা এর যে মূল থিম, কেন তিনি লিখেছিলেন, এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। তো আজকের এই লেকচারে এই কবিতার সম্পূর্ণ টেক্সট, তারপরে এর পয়েন্ট বেসড সামারি, পাশাপাশি এর যে কি ফ্যাক্টসগুলো রয়েছে, থিমস রয়েছে, ক্যারেক্টার্স রয়েছে। কবিতার ক্ষেত্রেও কিন্তু ক্যারেক্টার্স থাকে বা থাকতে পারে, এটা হয়তো আমরা অনেকেই জানি না। তো এই সব সামগ্রিক বিষয়গুলো আজকের এই লেকচার আলোচনা করা হবে। তো চলুন বিলম্ব না করে মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। কবিতার কি ফ্যাক্টস গুলো সম্পর্কে জেনে নেব। তো এই কবিতার অথর হচ্ছেন রবার্ট হেরিক। তার লাইভ ডিউরেশন হচ্ছে 1591 থেকে 1674। তো লাইভ ডিউরেশন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের ক্ষেত্রে, তাই এটা অবশ্যই মনে রাখতে হবে। এর পরবর্তীতে যেই বিষয়গুলো রয়েছে, অনেকগুলো কি ফ্যাক্টস রয়েছে, যেমন হচ্ছে অকুপেশন অফ দ্য অথর। তিনি ছিলেন হচ্ছেন লিরিক পয়েট অ্যান্ড ক্লেরিক। ক্লেরিক বলতে হচ্ছে তিনি ছিলেন হচ্ছেন একজন ক্লার্জিম্যান বা ধর্মযাজক যাকে বলে। কবিতার রিটেন ডেট, অর্থাৎ কবিতাটা লেখা হয় 1648 সালে এবং এটা পাবলিশও করা হয় 1648 সালে। পাশাপাশি এর টোন হচ্ছে অ্যাপ্রিসিয়েটিভ এবং মিলানকলিক। আর এর জেনার হচ্ছে শর্ট লিরিক্যাল পয়েম। স্ট্যান্জা মূলত দুইটা, আর প্রতিটা স্ট্যান্জা 10টা করে লাইন, এই মোট টোটাল 20টা লাইন রয়েছে। পাশাপাশি এর টাইম সেটিং হচ্ছে 17th সেঞ্চুরি ইন দ্য স্প্রিং সিজন, আর প্লেস সেটিং হচ্ছে ন্যাচারাল ল্যান্ডস্কেপ। তো এই ছিল হচ্ছে এর কি ফ্যাক্টস। এরপর আমরা এই ড্যাফোডিলস ফুল সম্পর্কে একটু জানবো। আসলে ড্যাফোডিলস ফুলটা আসলে কি? ড্যাফোডিলস হচ্ছে এক ধরনের বসন্তকালীন ফুল, যেটা কিনা খুব শর্ট, খুব অল্প সময়ের জন্য ফোটে। এটার লেন্থটা এমনভাবে বলা হয়েছে যে সকালবেলা যদি ফোটে, দুপুর হওয়ার আগে এটা নুয়ে পড়ে বা এর অস্তিত্ব বিলীন হয়ে যায়। তো এমন ফুল হচ্ছে ড্যাফোডিলস, আর এটা মূলত স্প্রিং সিজনেই দেখা যায়। এর পরবর্তীতে আমরা এর সিম্বলসগুলো সম্পর্কে আলোচনা করব। তো ড্যাফোডিলস, ড্যাফোডিলস এটাও দেখা যাচ্ছে সৌন্দর্য, তারপরে হচ্ছে মানে ইউথ বা যৌবনকাল, এবং পরবর্তীতে যে সংক্ষিপ্ত জীবন, মানুষের যে সংক্ষিপ্ত জীবন, এই বিষয়গুলো আসলে রিপ্রেজেন্ট করে। সান, তো এটা হচ্ছে মানে প্যাসেজ অফ টাইম, অর্থাৎ সময়, অর্থাৎ এই যে সকালবেলা সূর্য ওঠে আবার বিকালে অস্ত যায় পশ্চিম দিকে, ঠিক তেমনি মানুষের জীবন কি হয় যে শিশু একটা জন্মগ্রহণ করে, আবার দেখা যাচ্ছে হয়তো 50 বছর বা 60 বছর পরে তার জীবনে কি হয়, সূর্য অস্তমিত হয়ে যায়। এর পরবর্তীতে টাইম, তো সময়, আসলে সময়টাই হচ্ছে সবচাইতে বড় বিষয়। আর এই সময়টা মূলত কি এখানে মানে প্রেজেন্ট করছে, সেটা হচ্ছে যে ইম্পারমানেন্ট। পরবর্তীতে আমরা লিটারারি ডিভাইসেস গুলো দেখব। তো এখানে পার্সনিফিকেশন রয়েছে, ইমাজারি রয়েছে, মেটাফোর রয়েছে, অ্যালিটারেশন রয়েছে। এর পরবর্তীতে রয়েছে সিলেক্টেড কোটেশন। এই কবিতায় অনেক গুরুত্বপূর্ণ কোটেশন রয়েছে, আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে পড়ে নিতে পারেন ফ্রিতে। পরবর্তীতে আমরা আলোচনা করব থিমস নিয়ে। তো কি কি থিমস রয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ট্রানজিয়েন্স অফ লাইফ, অর্থাৎ জীবনের যে ক্ষণস্থায়ী যে জীবন, আমাদের জীবনটা, এইটা দেখানো হয়েছে। পাশাপাশি কানেকশন উইথ নেচার, অর্থাৎ প্রকৃতির সাথে মানুষের জীবনের যে কানেকশন, এইটাও দেখানো হয়েছে। এরপর ইম্পারমানেন্স, অর্থাৎ অস্থায়িত্ব, যে মানুষের জীবন যে স্থায়ী নয়, ক্ষণস্থায়ী, এই বিষয়টাও দেখানো হয়েছে। ড্যাফোডিলস ফুলের মতো মানুষের জীবনটাও ক্ষণস্থায়ী। আর অ্যাট লাস্ট মোর্টালিটি, অর্থাৎ কি মৃত্যু, মরণশীলতা। ড্যাফোডিলস ফুল যেমন কি হয়ে যাবে, নুয়ে পড়েছে যেহেতু মারা যাবে, ঠিক তেমনি মানুষের জীবনটাও কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে। তো এটা একটা গুরুত্বপূর্ণ থিমস। এর পরবর্তীতে ক্যারেক্টার্স। তো কবিতায় ক্যারেক্টার্স সচরাচর থাকে না, কিন্তু যদি পার্সনিফাই করা হয় তাহলে কিন্তু ক্যারেক্টারের জন্ম হয়, বা এমন অনেক কবিতা রয়েছে যেখানে ক্যারেক্টার্সগুলো রয়েছে কিন্তু সচরাচর ক্যারেক্টারগুলোকে দেওয়া হয় না। তো এখানে মূলত দুইটা ক্যারেক্টার্স রয়েছে। ফার্স্ট অফ অল ড্যাফোডিলস। তো ড্যাফোডিলস হচ্ছে ফ্লাওয়ার বা ফুল। তো এটা কেন আসলে ক্যারেক্টার্স হিসেবে এসেছে, কারণ এটাকে পার্সনিফাই করা হয়েছে। মানুষের জীবন ক্ষণস্থায়ী, ড্যাফোডিলসের জীবনকালও ক্ষণস্থায়ী। এই দিক থেকে আসলে এই দুইটার মানে কি দেখানো হচ্ছে, মিল দেখানো হয়েছে, যার জন্য এই ড্যাফোডিলসকে পার্সনিফাই করা হয়েছে, আর এই জন্য এটা পার্সন হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে। এর পরবর্তীতে স্পিকার বা পয়েট। তো কবি এখানে আসলে ডিরেক্টলি নেই, কিন্তু তিনি তো আসলে বলতেছেন এই ড্যাফোডিলস ফুল সম্পর্কে, তো এই জন্য কবিকেও এখানে রাখা হয়েছে। এবার আমরা আলোচনা করব এই কবিতার ব্যাকগ্রাউন্ড নিয়ে। আসলে ব্যাকগ্রাউন্ড বিষয়টা কি? ব্যাকগ্রাউন্ড হচ্ছে
যে একটা সাহিত্যকর্ম লেখার পেছনের কারণ, একটা কবি যে কোনো একটা সাহিত্যকর্ম তার এমনি এমনিতে লিখেন না, এর পেছনে একটা গল্প থাকে। তো এইটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো এই কবিতার ব্যাকগ্রাউন্ড হচ্ছে রবার্ট হেরিক একজন ক্যাভেলিয়ার পয়েটস ছিলেন। তো রাজা চার্লস ওয়ান এর সময় যেসব কবিরা তার পৃষ্ঠপোষকতা ও সমর্থন করে কবিতা লিখত তাদেরকে ক্যাভেলিয়ার পয়েটস বলা হতো। চার্লস ওয়ানের নাম অনুসারে এই যুগের নাম করা হয় ক্যারোলিন এজ, যার কিনা মানে ডিউরেশন ছিল 1625 থেকে 1649। আর এই কবিতার রয়্যালিস্ট বলা হতো। রবার্ট হেরিক পেশায় একজন খ্রিস্টান ধর্মযাজক ছিলেন, অর্থাৎ তিনি খ্রিস্টান যেসব মানে পূজা অর্চনা করতেন খ্রিস্টানদের যে চার্চে, তিনি একজন এই ক্লার্জিম্যান বা ধর্মযাজক ছিলেন। তো একজন ধর্মযাজক হিসেবে পৃথিবীর প্রতি মানুষের যে মনোভাব তা এই কবিতায় তিনি ফুটিয়ে তুলেছেন। তো পৃথিবীর প্রতি ধর্মযাজকের মনোভাব কেমন থাকে, যে পৃথিবী ক্ষণস্থায়ী, পৃথিবীর পরের জীবন রয়েছে, তাকে বেশি প্রাধান্য দিতে হবে। তেমনি একজন ক্লার্জিম্যান হিসেবে বা একজন ক্লার্জি পয়েট হিসেবে রবার্ট হেরিক তার মনোভাব এইভাবেই তিনি তার এই কবিতায় ফুটিয়ে তুলেছেন। তো ক্যাভেলিয়ার পয়েটসরা মূলত কার্ভ ডিএম থিওরির উপরে মানে নির্ভর করে কবিতা লিখত। তো কার্ভ ডিএম থিওরিটা কি? সিজ দ্য ডে। তো সিজ দ্য ডে এর অর্থ হচ্ছে যে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য পাস্ট অ্যান্ড ফিউচার, ইভ্যালুয়েট ইউর প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া এবং মূল্যায়ন করা, অর্থাৎ আজকের দিনের জন্য বাঁচা, লিভ ফর টুডে নট ফর টুমোরো। আজকের দিনের জন্য বাঁচো, আজকের দিনের সর্বোচ্চ ব্যবহার করো। অর্থাৎ যদি আপনি মনে করেন যে আপনি আগামীকাল থাকবেন না, আপনি আগামীকাল মারা যাবেন, তাহলে কি হবে? আজকের দিনে আপনি চেষ্টা করবেন দিনটাকে সবচেয়ে সুন্দরভাবে কাটানোর এবং সবচেয়ে সুন্দরভাবে উপভোগ করার। তো এই জন্য আপনি কী করবেন? স্রষ্টার কাছে প্রার্থনা করবেন, আপনার মনে যা চায় আপনি সেই সব পূরণ করবেন, অর্থাৎ মনের স্বাদগুলো পূরণ করার চেষ্টা করবেন। তো এই বিষয়টা আসলে এই রবার্ট হেরিক বলেছেন যে লিভ ফর টুডে, আজকের জন্য বাঁচো। তো এই থিওরির উপরে নির্ভর করে তিনি এই কবিতাটা লিখেছেন এবং তিনি বলেছেন যে মৃত্যু খুব বেশি দূরে নয়। ঠিক আছে, ড্যাফোডিলস ফুলের মতোই, ড্যাফোডিলস ফুলের জীবনকাল যেমন ক্ষণস্থায়ী, ঠিক তেমনি মানুষের জীবনও ক্ষণস্থায়ী। তাই দিনটাকে, অর্থাৎ আজকের দিনটাকে, বর্তমান সময়টাকে সর্বোচ্চ বেশি প্রাধান্য দিতে হবে এবং মানে উৎকৃষ্টভাবে ব্যবহার করতে হবে। ড্যাফোডিলস ফুল খুবই ক্ষণস্থায়ী, আর এই ফুলের মতো মানুষের জীবনটাও এই পৃথিবীতে ক্ষণস্থায়ী। এই বিষয়টা বোঝানোর জন্যই রবার্ট হেরিক টু ড্যাফোডিলস কবিতাটি লিখেছেন। তো আপনারা বরাবরই জানেন যে আমাদের সামারিগুলো পয়েন্ট বেসড। তো ফার্স্ট এই কবিতাটা দুইটা পয়েন্টে বিভক্ত। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে অ্যাড্রেসিং ড্যাফোডিলস, অর্থাৎ ড্যাফোডিলস ফুলকে সম্বোধন করা। তো এই সর্বপ্রথম কবি রবার্ট হেরিক ড্যাফোডিলস ফুলকে সম্বোধন করেছেন। তো কবিতা শুরুতেই কবি ড্যাফোডিলস ফুলগুলোকে পার্সনিফিকেশন করে বলেছেন ড্যাফোডিলস ফুলগুলোর জীবন জলদি শেষ হয়ে যায়। এইটা দেখে কবি তার জন্য কান্না করছেন, অর্থাৎ ড্যাফোডিলস ফুলগুলোর জন্য কান্না করছেন। আসলে দুপুরের আগেই ড্যাফোডিলস ফুলগুলোর জীবন শেষ হয়ে যায়। এরপর কবি ড্যাফোডিলস ফুলগুলোকে ব্যস্ত দিন শেষ হওয়া পর্যন্ত থাকতে বলেন। আবারও তিনি ড্যাফোডিলস ফুলগুলোকে সন্ধ্যার প্রার্থনার সঙ্গীত পর্যন্ত থাকতে বলেন, অর্থাৎ চার্চে কি হয় সন্ধ্যাবেলায় প্রার্থনার সঙ্গীত হয়, সেই পর্যন্ত অন্তত থাকতে বলেছেন। সন্ধ্যায় কবি এবং ড্যাফোডিলস ফুল একসাথে প্রার্থনা করার ইচ্ছা পোষণ করেছেন। তারপর কবি ড্যাফোডিলস ফুলগুলোর সাথে চলে যাবেন, অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন তিনি যতদিন বাঁচবেন ড্যাফোডিলস ফুলগুলো যেন ততদিন থাকে। আর জীবনের শেষ পর্যায়ে তিনি এবং ড্যাফোডিলস ফুলগুলো একসাথে পরপারে পাড়ি জমাবেন। দ্বিতীয় পয়েন্ট, কম্প্যারিজন অফ হিউম্যান লাইফ উইথ ড্যাফোডিলস, অর্থাৎ মানুষের যে জীবন এর সাথে ড্যাফোডিলস ফুলের তুলনা করা। এখানে কবি বলেন মানুষের জীবন ড্যাফোডিলস ফুলগুলোর মতোই ক্ষণস্থায়ী, আর বসন্তকালের মতো ক্ষণস্থায়ী মানুষের যৌবনকাল। ড্যাফোডিলস ফুল বা যে কোনো কিছু যতই বেড়ে ওঠে ততই মৃত্যুর দিকে ধাবিত হয়। আমরা মানুষেরাও ঠিক সেভাবেই মারা যাই, যেভাবে ড্যাফোডিলস ফুলের সময় শেষ হয়ে যায়। এবার কবি আরও দুইটা বিষয়ের সাথে মানুষের ক্ষণস্থায়ী জীবনের তুলনা করেছেন। গ্রীষ্মকালে বৃষ্টি হলে যেমন অল্পতেই শুকিয়ে যায়, ঠিক তেমনি মানুষের জীবনও অল্পতেই শেষ হয়ে যায়। আবার ভোরবেলা যে শিশির বিন্দু দেখা যায় তা একটু পরেই আর খুঁজে পাওয়া যায় না। তো কবি কখনো মানুষের জীবনকে গ্রীষ্মকালের বৃষ্টি, আবার কখনো ভোরবেলার শিশিরের সাথে তুলনা করেছেন, আর এইভাবেই কবিতাটা শেষ হয়ে যায়।